Assalamu alaikum everyone. This is Mohammad Faisal Bhaiya. Welcome to MS Academy Braccio Admission Course. আমি আপনাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর। বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছি। আমি আপনাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে বিগত বছরে আসা যে অ্যাডমিশন ফিজিক্সের কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি অনেক থিওরি কনসেপ্ট আলোচনা করব। আপনাদের এই ডেমো ক্লাসে আপনারা এই এমএস একাডেমির সম্বন্ধে জানতে পারবেন যে তারা কিভাবে আপনাদের সাহায্য করবে এডমিশন কোর্সে। আজকে আমরা ফিজিক্সের ডায়নামিক্স অর্থাৎ গতিবিদ্যা সম্পর্কে জানবো। আচ্ছা, গতিবিদ্যা সম্পর্কে কেন জানবো আমরা? কারণ হচ্ছে আমরা যখন ব্র্যাকিও এডমিশন টেস্টের কোশ্চেন অ্যানালাইসিস করেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্সের থেকে নরমালি ব্র্যাক ইউনিভার্সিটিতে 5 থেকে 6টা কোশ্চেন আসে। তো 5 থেকে যে 6টা কোশ্চেন আসে তার মধ্যে গতিবিদ্যা থেকে একটা কোশ্চেন শিওর আসবে। তার মানে এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবো এবং এগুলোর ফর্মুলা গুলো অ্যানালাইসিস করবো। আচ্ছা, তাহলে নরমালি আমরা ইন্টারে দেখেছি এই যে এই সাইডে যে ফর্মুলা গুলো আমি অলরেডি লিখে রেখেছি, এগুলো আমরা এসএসসি এবং ইন্টার লাইফে দেখেছি। আচ্ছা, এই ফর্মুলা গুলো আমি একটু যদি রিক্যাপ করি, সমতলের বস্তুর ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি একটু এজিউম করি এ থেকে বি একটা ডিসটেন্স, আর এই ডিসটেন্সের টাকে আমরা প্রকাশ করছি এস, যেটাকে আমরা বলি সরণ। আচ্ছা, ধরো তোমরা এদিকে একটা গাড়ি আছে, এই গাড়িটা যখন এ থেকে বি দূরত্ব অতিক্রম করবে তখন গাড়িটা একটা অবশ্যই ইনিশিয়াল বেগ থাকবে, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি নট। এবং গাড়িটা যখন তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে অর্থাৎ বি স্থানে, তখন গাড়িটার একটা কি হবে, আর শেষ বেগ হবে, যেটাকে আমরা প্রকাশ করি ভি, অর্থাৎ যেটা ভেলোসিটি বলে থাকি আমরা। আচ্ছা, গাড়িটা যখন এ থেকে বি তে যাবে তখন গাড়িটা একটা টাইম কনজিউম করবে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা। আচ্ছা, গাড়িটা যখন তোমার এই স্থানে থাকবে তখন গাড়িটার টি হবে ইনিশিয়াল 0। আচ্ছা, যখন গাড়িটা এ থেকে বি অর্থাৎ সে একটা টাইম কনজিউম করেছে, তাহলে তার অবভিয়াসলি এদিকে একটা টি হবে। এরকম করে আমরা নরমালি ধরলাম এই জায়গায় 4 সেকেন্ড বা 4 মিনিট ধরলাম, অর্থাৎ গাড়িটা এ থেকে বি স্থানে যাবে 4 মিনিট সময় লাগবে। আচ্ছা, গাড়িটার একটা বেগ যেহেতু আছে তাহলে গাড়িটা একটা ত্বরণ থাকবে যেটা অ্যাক্সিলারেশন অর্থাৎ এ, ইনিশিয়াল স্থানে এ কত হবে, 0। আচ্ছা, আর যখন সেটা বি স্থানে যাবে তখনও তার একটা এ ভ্যালু থাকবে, গাড়িটার মাস কত কি থাকবে, একটা এ ভ্যালু থাকবে, অর্থাৎ ত্বরণের একটা মান থাকবে। আচ্ছা, ত্বরণ তো সবসময় যদি ফিক্স থাকে তখন আমরা সেটাকে কি বলে থাকি জানি, সমত্বরণ। আচ্ছা, সমত্বরণ। এখন আমরা যদি এই যে কনসেপ্ট গুলো আমি বুঝিয়ে এর সাথে যদি আমরা ফর্মুলা গুলো রিলেট করি তাহলে তোমরা দেখতে পাবে এই জায়গায় যে সমতলের ক্ষেত্রে আমি s ইকুয়াল টু v নট প্লাস t অর্থাৎ হাফ a t স্কয়ার পেলাম। এই ফর্মুলাটা দিয়ে এই জায়গায় যতগুলো কনসেপ্ট বুঝাইছি সবগুলো এই ফর্মুলার মধ্যে আছে। সেম v নট v স্কয়ার মধ্যবেগ। আচ্ছা, মধ্যবেগ যদি আমি কনসেপ্টটা বলি সেটা হচ্ছে a থেকে যে b ডিসটেন্সটা আছে সেটা ঠিক মাঝ বরাবর গাড়িটার বেগ যদি আমরা বের করতে চাই তখন আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। তারপরে আসে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টি-তম সেকেন্ডে নরমালি অতিক্রান্ত দূরত্বের যে ফর্মুলাটা আছে এটাকে আমরা ইন্টারন্যাশনাল ফর্মুলা বলি না, কিন্তু ম্যাথ ক্লাসে আমরা ফর্মুলা বলে চালাই দেই আর কি। কিন্তু এই ফর্মুলাটা আসছে হচ্ছে এই যে টপিক গুলো আছে এই ফর্মুলা গুলোকে যদি আমরা কাজে লাগাই তখন আমরা এই ফর্মুলাটা পাই, যেটা আমরা ইন্টারের বইয়ে প্রমাণ দেখতে পাবো। যেহেতু আমাদের ব্র্যাকেট এডমিশন টেস্টে কোনো প্রমাণ আসবে না, তাই এটা নিয়ে আমি আর বিশদ আলোচনা করতেছি না। আচ্ছা, এই ফর্মুলাগুলো গেল। তারপরে এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা বিভিন্ন ক্ষেত্রে আরো ফর্মুলা তৈরি করতে পারি, যেমন পরমাণু বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, পরমাণু বস্তুর ক্ষেত্রে সেম ফর্মুলাগুলোই আমি এই জায়গায় লিখছি, জাস্ট কয়েকটা চেঞ্জ করেছি। যেমন কি চেঞ্জ করেছি আমরা, এই জায়গায় জি, আচ্ছা জি ক্রিয়া আসলো, জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। ত্বরণকে আমরা নর্মালি যখন সমতলের ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করতাম, এ দিয়ে প্রকাশ করতাম। আচ্ছা, আর এই এটাই যখন আমরা পরমাণু বস্তুর ক্ষেত্রে যাব তখন আমরা সেটাকে জি দ্বারা প্রকাশ করব। আর এই জি এর ভ্যালুটা আমরা কি জানি, 9.8 ms ইনভার্স 2। শর্ত সাপেক্ষে এটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে। আচ্ছা, তারপরে আসলে আরেকটা মেজর চেঞ্জ যেটা সেটা হচ্ছে এইচ। এইচ কি হলো, যেহেতু আমরা পরমাণু বস্তুর ক্ষেত্রে ফর্মুলা ব্যবহার করতেছি, অর্থাৎ যদি তুমি একটা অ্যাজিউম করো এটা একটা রুফটপ, আর এই রুফটপ থেকে যদি কোনো একজন ব্যক্তি কোনো একটা বল নিচের দিকে ফেলায়, সেটা যখন ভূমিতে আসবে তখন এই বস্তুটার একটা বেগ থাকবে, এই বস্তুটার একটা বেগ থাকবে,
একটা ইনিশিয়াল বেগ থাকবে, একটা শেষ বেগ থাকবে, সেম একটা জি ভ্যালু থাকবে, সেই জিটা কি হবে 9, আর এটা পজিটিভ হবে। কারণ কি কেন? কারণ হচ্ছে বস্তুটাকে যে আমরা নিচে পড়তে দিচ্ছি এবং সেটা কিসের সাপেক্ষে, আচ্ছা অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে পজিটিভ দিকে কাজ করতেছে। যখন সে কোন একটা বস্তু আমরা উপর থেকে নিচে পাঠাবো, অর্থাৎ যখন আমরা কোনো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করব, তখন সেটা কি হবে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করছে, তখন জি এর ভ্যালুটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। এভাবে দেখলে হলো বি ইকুয়াল টু জিটি। আচ্ছা, আরেকটা ইনিশিয়াল কাজ হচ্ছে যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন একটা বস্তু আমরা উপর থেকে নিচে পাঠাবো, তখন বস্তুটার ইনিশিয়াল বেগ কি হয় অলওয়েজ জিরো হয়। ইনিশিয়াল বেগ অলওয়েজ জিরো হওয়ার কারণে এই জায়গায় তুমি যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এর আগে আমি কিন্তু বি ইকুয়াল এই বি নটটা দিইনি। কারণ দিইনি কারণ কি, যেহেতু জিরো তাই আমি আর এক্সট্রা ভাবে অ্যাড করি নাই। গেল, এটা গেল হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই ফর্মুলাগুলো পড়ার পরে আমরা দেখবো খাড়া উপরের দিকে কোন একটা বস্তু যখন আমরা নিক্ষেপ করি, তখন এই ফর্মুলাগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায়। এই ফর্মুলাগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায় পরন্ত বস্তুর ক্ষেত্রে, যেহেতু আমাদের বি নট ইকুয়াল টু জিরো, কিন্তু যখন আমরা উপর দিকে কোন একটা বস্তু নিক্ষেপ করবো, তখন তার ইনিশিয়াল বেগ অবশ্যই থাকবে, তখন সেটা জিরো হবে, বি নট মাইনাস জিটি। আচ্ছা, মাইনাস কেন দিলাম সেটা তো আমরা অলরেডি এখন জানি, যেহেতু আমরা অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করতেছি, তাই জি এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। সেম জিনিস ভাবে এইচ, এই জায়গায় ফর্মুলাটা কি হবে ভি নট মাইনাস হাফ জিটি স্কয়ার। সেম, তারপরে যদি আমি ভি স্কয়ারটা লিখি, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট হোল স্কয়ার মাইনাস 2 ভি এইচ। সেম জিনিস এই জায়গায় যদি কোন একটা তৃতীয় সেকেন্ডের বস্তুর ক্ষেত্রে হয়, তাহলে এস এল বি নট মাইনাস হাফ জি 2t মাইনাস 1। নরমালি এই তিন পার্টে যে ফর্মুলা গুলো করলাম, এই ফর্মুলা গুলো যদি আমাদের ভালোভাবে আয়ত্ত থাকে, তাহলে আমরা ইজিলি গতিবিদ্যা থেকে এক নাম্বারে কোশ্চেন অ্যান্সার করতে পারবো। আমরা এখন এই টপিক গুলোর উপরে যে ফর্মুলা গুলো পড়লাম, এই ফর্মুলা গুলা ইউজ করে কিভাবে ম্যাথ করতে হয় বা ব্রেকেনসের যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো সলভ করবো। আমরা এখন যে ফর্মুলাগুলো দেখবো সেগুলো হচ্ছে কোন একটা বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তখন সেই বস্তুটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠতে পারে, ঠিক তেমনি সেই বস্তুটার বিচরণকাল কত, সেই বস্তুটার উড্ডয়নকাল কত, এগুলো সম্পর্কে আমরা এখন জানবো। আচ্ছা, অ্যাজিউম করো যে এটা একটা কোন একটা বাসার ছাদ, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তাহলে এটা যদি সর্বোচ্চ উচ্চতা হয়, আর কোনো একটা ব্যক্তি যদি এদিক থেকে কোনো একটা বস্তুকে এই পর্যন্ত উঠাতে চায়, ম্যাক্সিমাম হাইটটা উঠাতে চাই, তাহলে আমরা সেটা কোন ফর্মুলা দিয়ে বের করব? আমরা সেই ফর্মুলাটা দিয়ে বের করতে পারি h max equal to b naught whole square by 2g। আচ্ছা, এই ফর্মুলা দিয়ে তো b naught whole square এর ভ্যালু আমরা কোথা থেকে পাবো? যখন ইনিশিয়াল বেগটা পাবো সেদিক থেকে। g এর ভ্যালু তো আমরা জানি 9.8। আচ্ছা, আর এই ফর্মুলা দিয়ে আর জাস্ট কি লাগবে আমাদের, এইচ ম্যাক্স এর ফর্মুলা ইন্টিগ্রেটেড বার কোশ্চেন এগুলা তোমাদের দেওয়া থাকবে। সেম কোন একটা বস্তু ধরো এই ব্যক্তিটা এদিক থেকে নিক্ষেপ করলো এবং সেটা সর্বোচ্চ উচ্চতায় যে সময় লাগে, সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সময় লাগে সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করবো। টি দ্বারা প্রকাশ করলে এটা ফর্মুলা হবে ভি নট বাই জি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যখন কোনো একটা বস্তুকে উপরে দিকে নিক্ষেপ করি, সেই বস্তুটা তার সর্বোচ্চ উচ্চতায় যে তারপরে আবার কি ভূমিতে ফিরে আসে অভিকর্ষ বলের কারণে। আচ্ছা, সেই যে ডিসটেন্সটা ক্রিয়েট করবো, অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমি পাঠালাম, সে ম্যাক্সে গেল, সে ঘুরে আবার কিসে আসে ভূমিতে। অর্থাৎ এই যে টাইমটা, ওভারঅল টাইমটা, সেটা হচ্ছে তার পুরো বিচরণ কাল। এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? দেখো, বড় হাতে টি দিয়ে, আর ফর্মুলাটা হচ্ছে 2v0 বাই v। এই তিনটা ফর্মুলার বাইরে আরেকটা ফর্মুলা আছে, যেটা হয়তো বা আমাদের এডমিশন টেস্টে অনেক সময় ইউজ হতে পারে, যে আমরা অনেক বড় ম্যাথস পাই যেটা আমাদের 5 থেকে 7 লাইন হয়ে যায়, কিন্তু এই ফর্মুলার মাধ্যমে আমরা সেটা এক লাইনে বের করতে পারবো। সেই কোশ্চেনটা এমন ভাবে আসতে পারে তোমাদের, যে যে কোনো উচ্চতা কোন একটা বস্তুকে যখন তুমি উপর দিকে নিক্ষেপ করবে, যে কোনো উচ্চতায় সেই বস্তুটা কি বের করতে পারবে, সময় বের করতে পারবে। আচ্ছা, এই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি এখানে, যে টি ইকুয়াল টু
ভি নট বাই জি পজিটিভ নেগেটিভ ভি নট হোল স্কয়ার মাইনাস 2gh বাই, এই যে ফর্মুলাটা তুমি দেখতে পাচ্ছ, এই ফর্মুলার মাধ্যমে তুমি কোন একটা বস্তুকে যে কোনো সময়, কোন একটা বস্তুর যে কোনো সময় সেই বস্তুটার কতটুকু উচ্চতা বা ম্যাক্স উচ্চতা সবকিছু এই ফর্মুলা দিয়ে বের করতে পারবে। এই ফর্মুলাটা কিভাবে আসলো? এই ফর্মুলাটা এসেছে নরমালি এই ফর্মুলা হচ্ছে এই যে এই ফর্মুলাগুলোর রূপান্তর থেকে। এখন আমরা এই যে যতগুলো ফর্মুলা করবো সমতলের ক্ষেত্রে, প্রবন্ত বস্তুর ক্ষেত্রে, কোন একটা বস্তুকে উপরে নিক্ষেপের ক্ষেত্রে, পাশাপাশি এই যে ফর্মুলাগুলো বললাম সর্বোচ্চ উচ্চতা, তার বিচরণ কাল, তার ম্যাক্সিমাম হাইটে যেতে সময়, তারপর যে কোনো সময়ে বস্তুটার উচ্চতা, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা এখন ব্রেকিউ এডমিশন টেস্টে যে কয়েকটা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলভ করবো। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গায় যদি আমি একটু ডিসক্রাইব করে দিই কোশ্চেনটা, ধরো কোন একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে এবং গতিশীল অবস্থায় গাড়িটির আদিবেগ দেওয়া আছে 20 m/s 1। আর এখানে বলা হয়েছে যে প্রতি 3 সেকেন্ডে 3 m/s2 হারে বেগ হ্রাস পায়। অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 3 সেকেন্ডে বেগ হ্রাস পাচ্ছে 3 m/s2। অর্থাৎ এই জায়গায় কি হচ্ছে, ত্বরণের নেগেটিভ হচ্ছে, যেটাকে আমরা কি বলে থাকি, মন্দন। আচ্ছা, সাথে বলা হয়েছে যে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত। এখন যদি আমরা যে যে আমাদের যে যে ইয়াগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা লিখি, যে আমাদের আদিবেগ দেওয়া আছে বি নট ইকুয়াল টু 20 m/s1, আমাদের ত্বরণ অথবা মন্দন দেওয়া আছে 3 m/s2, সাথে আমাদের দেওয়া আছে সময় টি ইকুয়াল টু 3 সেকেন্ড। পাশাপাশি তুমি যদি দেখো, যেহেতু বলছে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ কোন এক সময় যেহেতু মন্দন হচ্ছে গাড়িটির শেষ বেগ কত হয়ে যাবে, 0। তাহলে গাড়িটির শেষ বেগ কত হয়ে গেলে এই জায়গায় 0। আর আমাদের যেহেতু টোটাল ডিসটেন্স বের করতে বলে দিয়েছে, তাহলে s ইকুয়াল টু আমাদের যে ভ্যালুটা সেটা বের করতে হবে। আচ্ছা, এই যে যে ক্যারেক্টারগুলো দেওয়া আছে এগুলা দিয়ে দেখি আমরা কোন ফর্মুলা ইউজ করা যায়। আচ্ছা, তোমরা দেখতে পাবা আমাদের এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা আমাদের এই জায়গায় ইউজ করতে হবে। তো আমাদের দেখতে হবে কোন কোন জিনিসগুলো দেওয়া আছে। আমাদের ভি নট আছে, আমাদের এ আছে, আমাদের টি আছে। অর্থাৎ এই ফর্মুলা দিয়ে, ফার্স্টে যে ফর্মুলাটা, এই ফর্মুলা দিয়ে আমরা ইকুয়েশনটা খুব সহজেই করতে পারবো। যদি আমি করি, আমরা ফর্মুলা জানি s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। আচ্ছা, এই ফর্মুলার মধ্যে একটা জিনিস পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে মন্দন। আমরা জানি যে যখনই গাড়িতে কোনো একটা বস্তুর মন্দন হয় তখন সেইটার ত্বরণ কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তাই আমরা প্রথমেই পজিটিভটাকে নেগেটিভ করে দেব। ওকে, তো ভি নট এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে, 20 ইনটু টি এর ভ্যালু কত দেওয়া আছে, 3 সেকেন্ড, মাইনাস হাফ ইনটু 3 ইনটু 3 হোল স্কয়ার। আচ্ছা, যেহেতু সরল তাই এর একক হবে কি, মিটার। 3 আমি যদি একটু ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশন করি 16 মাইনাস 27/2 আসে 46.5 মিটার। অর্থাৎ বস্তুটা তার এই অবস্থান থেকে এই অবস্থান অর্থাৎ টোটাল 46.5 মিটার অতিক্রম করার পরে সে থেমে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যদি আমরা এই ফর্মুলাগুলো আমাদের আয়ত্ত থাকে তাহলে আমরা খুব সহজেই এই ম্যাথগুলো করতে পারবো। আমরা যদি বেশি প্র্যাকটিস করি তাহলে অবজেক্টিভের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো আমরা খুব কম সময়ে সলভ করতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটা কোশ্চেন দেখবো। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন আছে। কোশ্চেনে বলা হয়েছে একটা উচ্চতা দেওয়া আছে h 64 মিটার এবং 64 মিটার উপরে একটা বস্তু রাখা হয়েছে যেটার ওয়েট হচ্ছে 5 কেজি। আচ্ছা, তো কোশ্চেনে বলা হইতেছে যে এই বস্তুটাকে যদি উপর থেকে নিচে নিক্ষেপ করা হয়, অর্থাৎ উপর থেকে নিচে ভূমিতে পৌঁছানোর পূর্ব পর্যন্ত এর টোটাল সময় বের করতে। আমরা যে ফর্মুলাগুলো করছি
এই পরন্ত বস্তুর ক্ষেত্রে এদিকে যদি আমরা একটু দেখি লক্ষ্য করি, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের নর্মালি ইনিশিয়াল বেগ হচ্ছে 0, যেটা আমরা অলরেডি আগে আলোচনা করেছি। এখন যদি আমাদের সময় বের করতে বলে তাহলে আমরা এই জায়গা থেকে কোন ফর্মুলাটা ইউজ করব, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে h = হাফ zt স্কয়ার, এই ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো। তাহলে যদি আমি করি, h আছে আমাদের 64 মিটার, হাফ জি। আচ্ছা, জি এর যে মানটা, যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে জি এর মানটা অবভিয়াসলি পজিটিভ আসবে, অর্থাৎ 9.8 ইনটু টি স্কয়ার। টি এর ভ্যালু আমরা বের করব। 64 9.8 যদি আমরা দিয়ে যাই ভাগ করে, তাহলে 4.9 টি হোল স্কয়ার। এখন যদি আমি এটি ক্যালকুলেশন করি, 13.06 টি হোল স্কয়ার। আমরা যদি স্কয়ারটা যদি অর্থাৎ বর্গমূল করি, তাহলে 13.06, অ্যান্সার হচ্ছে 3.614 সেকেন্ড। অর্থাৎ বস্তুটা 3.614 সেকেন্ডের মধ্যে কি ভূমিতে এসে পৌঁছাবে। আচ্ছা, এগুলো খুবই নরমাল ম্যাথ আমরা জানি। তাও এই ঠিক এরকম ম্যাথগুলোই আমাদের এডমিশন টেস্টে সচরাচর এসে থাকে। আচ্ছা, আমাকে অনেকেই বলে থাকে যে ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটিতে কোশ্চেন কি বাংলাতে হয়, অনেকে বাংলা মিডিয়াম স্টুডেন্ট আছে, অনেকে বলে যে ভাইয়া কোশ্চেন কি পুরোটাই ইংরেজিতে থাকে। তোমরা ব্র্যাক ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে দেখতে পাবে যে কোশ্চেনটা ইংরেজি এবং বাংলা উভয়ই থাকে। হয়তো বা ইংরেজিতে আছে, পাশে বাংলাতে লেখা থাকে যে কোশ্চেনটা কিভাবে করতে হবে। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটার উপরে যদি আরো কয়েকটা কনসেপ্ট দেখি, অর্থাৎ তোমাকে যদি এই ভিজুয়ালাইজেশনের উপরে বলা হয় যে সর্বোচ্চ বেগ বের করতে, অথবা তোমাকে বলা হয় যে সর্বোচ্চ উচ্চতা বের করতে, অর্থাৎ এইচ ম্যাক্স, একটু আগে আমরা একটা ফর্মুলা দিচ্ছি, এইচ ম্যাক্স ইকুয়াল টু 2 ভি নট হোল স্কয়ার বাই 2g। এই ফর্মুলাটা দিয়ে যদি আমরা এই জায়গায় এইচ ম্যাক্স অর্থাৎ 64 মিটারটা আমি মুছে দিই, আমি একটা ম্যাথ দিই এই জায়গায়। ধরো কোনো একটা বস্তু আছে, যে বস্তুটা তুমি এদিক থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, তার আদিবেগ ধরো এদিকে আছে 4 ms ইনভার্স 1, তাহলে সেই বস্তুটা টোটাল কতটুকু উচ্চতায় উঠবে। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে ইজিলি বের করতে পারবো। যেহেতু ভি নট এর মান আমার 4, তাই 4 হোল স্কয়ার 2 ইনটু জি। আচ্ছা, এই জায়গায় জি এর ভ্যালুটা কি হবে? আমরা যখন বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বলছিলাম, তখন আমরা বলছিলাম যে অভিকর্ষ বলের প্রভাবে যখন আমরা কোনো একটা পজিটিভ নেগেটিভ মান নির্বাচন করি, যেহেতু আমরা এটা অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছি, অবভিয়াসলি এটা নেগেটিভ হওয়ার কথা। কিন্তু আমরা জানি উচ্চতা কখনো নেগেটিভ হয় না। যেহেতু উচ্চতা নেগেটিভ হয় না, তাই আমরা এই জায়গায় এই পজিটিভ আর নেগেটিভটাকে কি করবো, উপেক্ষা করবো, অর্থাৎ আমরা শুধু 9.8 দিব। যদি আমরা ক্যালকুলেশন করি এখন, তাহলে দেখতে কত আসে। এই জায়গায় ভ্যালুটা আসে হচ্ছে 1.225 মিলিয়ন। আচ্ছা, খুবই কম আসছে, যেহেতু আমি এই জায়গায় বিনোটের মান খুব কম দিছি, তাই আমার শুধু তোমাদের বোঝানো উচিত ছিল। তাই ঠিক এভাবে আমরা এই বস্তুটার ক্ষেত্রে কি বের করতে পারবো, বিচলন কাল বের করতে পারবো। আমরা বিচলন কালের ফর্মুলা কি জানি, 2 ভি নট বাই জি। আচ্ছা, 2 ভি নট বাই জি, তো 2 ভি নটের মান আমরা জানি কত আছে, 4 আর 9.8, অর্থাৎ তাহলে এই জায়গায় সময়কাল আসছে কত, 0.81 সেকেন্ড, অর্থাৎ খুবই কম। এই সেকেন্ডে বস্তুটা তার বিচরণ করে, অর্থাৎ বস্তুটা এভাবে যে সে আবার ভূমিতে যেদিক থেকে সে নিক্ষেপ করা হয়েছে ঠিক সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ ম্যাক্স হাইটে যে সে আবার ভূমিতে ফিরে আসবে। এখন যদি তোমাকে বলা হয় যে এই বস্তুটার সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় কত, তাহলে তো আমরা এই ফর্মুলাটা জানি যে সর্বোচ্চ উচ্চতায় যদি আমাদের উঠতে বলে, তাহলে আমরা কি জানি, ভি নট বাই জি। ঠিক আছে, তো ভি নট বাই জি হচ্ছে কত আমাদের, 4/9.8। ভাগ দিলে আমরা পাইবো কত,
0.4 সেকেন্ড। আচ্ছা, তাহলে এই ম্যাথগুলো নরমালি এভাবে তোমাদের একটা ভিজুয়ালাইজেশন কোশ্চেন দেওয়া থাকবে, তোমরা জাস্ট এগুলো থেকে ভ্যালু নিয়ে ফর্মুলায় বসাইলেই তোমাদের ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে নরমালি আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে, তারপরে বিচরণ কাল, তারপরে তোমার সর্বোচ্চ উচ্চতা কত, এগুলো বের করার ম্যাথ। আচ্ছা, তাহলে আমরা একটু 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, দেখো s equal to 1/3t² plus 3t সূত্র অনুসারে একটা বস্তু সরলরেখায় চলছে, 2 সেকেন্ড পর এর বেগ কত হবে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা যদি যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখন, তো আমরা একটু আগে যে কোশ্চেনগুলো করেছি সেই কোশ্চেনগুলো আমাদের যেমন বি টি এস এর ভ্যালু দেওয়া ছিল, আমরা এই যে বিভিন্ন ধরনের ভ্যালু, এ এর ভ্যালু বের করেছি, আমরা সর্বোচ্চ উচ্চতার ভ্যালু বের করেছি, বিচরণকাল বের করেছি, কিন্তু আমাদের এই জায়গায় একটা ইকুয়েশন দেওয়া আছে। যদি এমন একটা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ম্যাথটা সহজেই সলভ করতে পারি আমরা শিখবো। তার আগে আমি তোমাদের একটা কনসেপ্ট বোঝাতে চাই, সেটা হচ্ছে তোমরা এই ফর্মুলাগুলো করার আগে অবশ্যই বেগ জিনিসটা শিখছো, ত্বরণ জিনিসটা শিখছো, এটা কিভাবে আসে, কিভাবে বের করি আমরা। নরমালি আমরা কি বলেছিলাম, যদি তুমি দেখো v ইকুয়াল টু ds/dt। আচ্ছা, এই জায়গায় কি বোঝাচ্ছে, ডি। আচ্ছা, এই ds টাকে আমরা নরমালি কি জানি, s দিয়ে ডিসটেন্স বোঝা হচ্ছে সরণ, আর t দিয়ে বোঝায় সমান। এই জায়গায় এই টোটাল ds দিয়ে বোঝা হচ্ছে সরণের পরিবর্তন। কিসের পরিবর্তন? সরণের পরিবর্তন। পাশাপাশি dt দিয়ে কি বোঝাচ্ছে, সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। আর আমরা তো তাই জানি বেগের সংজ্ঞা আমাদের কি শিখছিলাম আমরা, যে কোন একটা বস্তু কোন একটা সময়ে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ তার ডিসটেন্সে যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনে যে বেগ পাই সেটাকে আমরা কি বলি, ভি, অর্থাৎ ভেলোসিটি। তাহলে আমরা দেখতে পেলাম এই ইকুয়েশনটা দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো, কিন্তু এই জায়গায় আমাদের ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা লাগে, যেটা আমরা অবশ্যই জানি অনেক আগেই। ধরো dx x টু দি পাওয়ার n, এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এই ইকুয়েশনটা বা এই ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো। আমি এই জায়গায় তোমাদের ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যেহেতু তোমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখো যদি আমি ম্যাথটা করি, আমরা কি জানি b ইকুয়াল টু ds/dt, যেহেতু b বের করতেছি তাহলে আমরা এই s এর জায়গায় আমরা এই s এর যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা লিখব। তাহলে d dt, আচ্ছা এই জায়গায় কি দেওয়া আছে, 1/3t² প্লাস 3t। ওকে, এই যে নিচে যে dt, অর্থাৎ আমরা এই ডিফারেন্সিয়েশনটা করব কিসের সাপেক্ষে, t এর সাপেক্ষে। আসো, এখন যদি আমরা করি 1/3 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা যেহেতু ধ্রুবক, এটা সামনে চলে আসবে। ওকে, t², তাহলে আমরা দেখুন x টু দি পাওয়ার n এর জন্য এই ফর্মুলা, তো t টু দি পাওয়ার n এর জন্য সেম ফর্মুলা হবে। আসো, 2টা সামনে চলে আসবে, আর tn মাইনাস 2 মাইনাস 1, অর্থাৎ এই জায়গায় কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ওকে, তাহলে শুধু t লিখলেই হয়, প্লাস 3t কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 তো ধ্রুবক, t এর ডিফারেন্সিয়েশন কত, 1, তাহলে শুধু থাকে 3। আচ্ছা, এখন আমাদের ম্যাথমেটিক হয়ে গেছে। দেখো 2/3, t এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2 প্লাস 3, তাহলে 4/3 প্লাস 3, এটাকে যদি আমরা করি তাহলে 4 প্লাস 13/3, দেখো m is inverse 1। এটাই আমাদের ম্যাথ। অর্থাৎ এই জায়গায় যদি তোমাদের বোঝার বিষয়টা হচ্ছে, যেহেতু তোমাদের অনেক সময় এস এইচ বা টি এর ভ্যালু না দিয়ে যদি সমীকরণ দিয়ে দেয় এরকম, তাহলে সেই সমীকরণ থেকে আমরা কিভাবে বেগ বের করতে পারবো, সেম এই কনসেপ্টের উপর নির্ভর করে তোমাদের অনেক কিছু জানতে হবে। যদি তোমাদের এখন বলা হয় যে তোমরা এদিক থেকে যদি ত্বরণ বের করতে পারো, যে ত্বরণ কত, তাহলে আমরা কি জানি, বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। তাহলে আমরা কি লিখব এই জায়গায়, dv/dt, সেম। তারপরে তোমার v এর একটা ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশনটা তুমি সেম এই প্রসেসে ম্যাথ করলে তুমি a এর ভ্যালু পেয়ে যাবে। তাই আমাদের এই যে কনসেপ্টগুলো আছে, এই থিওরির যে কনসেপ্টগুলো, সেগুলোর দিকে কি একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ওকে, এখন আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। কোশ্চেনে বলা হয়েছে, দেখো 54 কিলোমিটার/আওয়ারে একটি ট্রেন কে মন্দন দেওয়া হলো a = 0.75 m/s, এবং ট্রেনটা কিছু দূর অতিক্রম করার পরে এই জায়গায় গিয়ে স্থির হয়ে যায়। আচ্ছা, তাহলে তোমরা এই জায়গায় বের করতে বলছে, দেখো স্টেশন থেকে কত দূরে ব্রেক দেওয়া হয়েছে, অর্থাৎ এই মন্দনটা ঠিক কোন জায়গায় শুরু হয়েছে এবং গাড়িটি ঠিক কত
যেগুলো থেমেছে তার সময় কত লেগে। আচ্ছা এখন দেখো তোমাদের এই জায়গায় দেওয়া আছে, যদি দেখো তোমাদের এই জায়গায় ভি নট দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। কিন্তু 54 কিলোমিটার পার আওয়ারে তো আমরা ম্যাপ করতে পারবো না, যেহেতু আমাদের এসআই একক হচ্ছে মিটার, তাই এই 54 কে আমাদের মিটারে নিয়ে নিতে হবে। আচ্ছা 54 কে মিটারে কিভাবে নিই আমরা, 54 কে যদি আমরা 1000 দ্বারা গুণ এবং 3600 দিয়ে যদি ভাগ করি তখন সেটা মিটারে চলে যায়। আচ্ছা কেন 1000 দ্বারা ভাগ করলাম, যেহেতু কিলোমিটারকে আমরা যেহেতু মিটারে নিচ্ছি, মিটারে আমরা নিচ্ছি, তাই এই জায়গায় 1000 দ্বারা গুণ করা হয়েছে। আর আওয়ারের থেকে যেহেতু আমরা এটাকে সেকেন্ডে নিচ্ছি, তাই 3600 সেকেন্ড, যেহেতু 3600 সেকেন্ড 1 ঘন্টা হয়, তাই 3600 সেকেন্ড দিয়ে আমরা ভাগ করব। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, আসে 15। আচ্ছা এখন অনেক সময় আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা এই যে রূপান্তরটা এটা অনেক সময় ভুলে যায়। মিটার পার সেকেন্ড। আচ্ছা অনেক সময় তারা এটা ভুলে যায়। আচ্ছা ভুলে যায় যেহেতু অনেকে যায়, তাহলে একটা শর্টকাট আছে, তোমরা সহজেই এই 54 কে 3.7 দ্বারা যদি ভাগ করে দাও তাহলেও তোমরা এই 15 এর জায়গায় পেয়ে যাবে, একটা শর্টকাট হিসেবে। ওকে তারপরে দেখো তোমার এই জায়গায় দেওয়া আছে মন্দ, আচ্ছা এর ভ্যালু দেওয়া আছে মাইনাস যে 0.75। আচ্ছা মাইনাস কেন দিলাম এটা আমি আগেও আলোচনা করেছি, যেহেতু মন্দন হচ্ছে তাই এর ভ্যালুটা এখানে নেগেটিভ হয়ে যাবে। এখন আমরা যদি দেখি আমাদের কি বের করতে বলা হয়েছে, আমাদের বলছে স্টেশন থেকে কত দূরে ব্রেক, অর্থাৎ এস বা ডিসটেন্সটা বের করবো আমরা। তাহলে যদি আমরা এখানে ফর্মুলা দেখি আমাদের কি কি দেওয়া আছে, ভি নট আছে, আমাদের এ আছে। আমরা যদি আমাদের এই সমতলের এই ফর্মুলা শীটটা দেখি তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমরা ফর্মুলা ইউজ করব হচ্ছে এটা, আসলে ভি নট হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2a s। তো ভি ভি এর ভ্যালুটা কি হবে, যেহেতু গাড়িটা থেমে গেছিল এক জায়গায় থেকে, আচ্ছা তো শেষ বেগ কত হবে জায়গায়, অবভিয়াসলি 0। ভি নট এর মান হচ্ছে 15 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 0.75 এই জায়গায় মাইনাসটা আমি প্রথমে শুরুতে দিয়ে দিয়েছি, তাই আর একবার দিলাম না, সাথে এস এসটা আমরা বের করব। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 225 মাইনাস 2 ইন্টু 0.75 সে 1.5 এস। এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি 1.5 এস ইকুয়াল টু 225, তাহলে এস কত হবে, 150 মিটার। আচ্ছা অর্থাৎ স্টেশন থেকে কত দূরে, অর্থাৎ স্টেশন থেকে ঠিক 150 মিটার দূরে আমাদের এই মামলাটা দেওয়া হয়েছিল। আচ্ছা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে দেখো আমাদের বলা হয়েছে যে গাড়িটি থামতে কত সময় লাগবে, অর্থাৎ কি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা ডিসটেন্স বের করলাম, এখন আরেকটা ফর্মুলা দিয়ে আমরা টি বের করব। এখন টি বের করতে আমাদের কোন ফর্মুলা লাগবে, দেখো টি বের করতে আমাদের এই ফর্মুলাটা লাগবে। তাহলে এই ফর্মুলা যদি আমি এদিকে লিখি, v ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এটিকে আমি প্লাস লিখলাম, যেহেতু আমরা মৌলিক ইউজ করব তাই পজিটিভটাকে আমি নেগেটিভ করে দিলাম। ভি এর মান আমাদের 0, ভি নট এর মান আমাদের 15 মাইনাস এ এর মান হচ্ছে আমাদের 0.75 ইনটু টি। নেগেটিভ সাইডটাকে যদি আমি লেফটে নিয়ে আসি 0.75 টি বাই 15। এখন যদি আমি 15 কে ভাগ দিয়ে দিই, 15 ডিভাইডেড বাই 0.75 তাহলে আসে 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড পরে গাড়িটি থেমে যাবে। তাহলে তুমি এই ম্যাথের মধ্যে দেখতে পাচ্ছ এই ম্যাথে আমাদের নরমালি একটা ফর্মুলা দিয়ে শেষ হয়নি, এই ম্যাথের ভিতরে ঠিক দুইটা ফর্মুলা আমাদের ইউজ করতে হয়েছে। প্রথমে আমাদের v ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2s এই ফর্মুলা দিয়ে আমরা ডিসটেন্স বের করেছি, ঠিক কত দূরে ব্রেক করা হয়েছিল, এবং পরে যে ফর্মুলাটা এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করেছি গাড়িটি ঠিক মন্দনের পরে ঠিক কত সময় পরে গিয়ে সে পুরোপুরি থেমেছিল। আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো, আসো এখন আমরা আরেকটা পরবর্তী ম্যাথ করবো, আসো।
এই জায়গায় দেখো কোশ্চেনে বলা হয়েছে 50 মিটার উঁচু থেকে একটি বস্তু ভূমিতে পতিত হয়। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, অর্থাৎ টি বের করতে বলা হয়েছে। আর বলা হয়েছে ভূমিতে পৌঁছাবার পূর্ব মুহূর্তে তার বেগ কত। আচ্ছা, তাহলে আমরা আগে দেখি আমাদের কি কি দেওয়া আছে। দেখো আমাদের ফার্স্টে দেওয়া আছে 50 মিটার উচ্চতা, অর্থাৎ হাইট দেওয়া আছে h 50 মিটার। দেখো আর কোনো কিছু কি দেওয়া আছে নাই, কিন্তু আমরা কি জানি আমাদের একটা ত্বরণ জানা আছে, সেটা হলো g, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, সেটা আমরা জানি 9.8 m ইনভার্স 2। আমাদের বের করতে হবে t, বের করতে হবে, আর আমাদের বের করতে হবে v। আচ্ছা, এখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করে আমরা t বের করব। ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে দেখো আমরা যদি h b naught t plus half gt square এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা সহজেই কি করতে পারবো, t এর ভ্যালুটা বের করতে পারবো আশা করি। h এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে 50। ওকে, v naught এর মান কত। আমি যখন থিওরি পড়েছি তখন তোমাদের বলেছি যে যখন আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে ম্যাথ গুলো করবো তখন তোমাদের একটা শর্ত মনে রাখতে হবে, সেটা হচ্ছে b naught অলওয়েজ কি হয়, 0 হয়। আচ্ছা, তাহলে এই জায়গায় v naught এর মান কত হবে, 0 হবে, প্লাস হাফ gt স্কয়ার, হাফ ইনটু 9.8, আর আমরা বের করব t এর ভ্যালু, তাই t এর ভ্যালু রাখতে দিলাম। আসল ক্যালকুলেশন করি 4.9 ইনটু t স্কয়ার, তাহলে t ইকুয়াল টু 54.9। আর যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসে 3.194 সেকেন্ড, অর্থাৎ বস্তুটার ভূমিতে পৌঁছতে কত সময় লাগবে, 3.194 সেকেন্ড। এটাই হলো আমাদের এক নম্বর। আসো দুই নম্বরে কি বলা হয়েছে, অর্থাৎ ভূমিতে পৌঁছবার পূর্ব মুহূর্তে বের করতে। আমরা যদি তোমাকে এটা একটা ভিজুয়ালাইজ করি যে তোমার একটা বস্তু, এটা একটা হাইট আছে h, বস্তুটা তুমি এদিক থেকে এদিকে নিচে ফেললা, ঠিক পূর্ব মুহূর্তে পৌঁছবার পূর্ব মুহূর্তে এর বেগ কত। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা যদি ইউজ করি, এই জায়গায় v ইকুয়াল টু u প্লাস at, অর্থাৎ gt, অর্থাৎ এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি তাহলে এই ফর্মুলা দিয়ে ইজিলি আমি এর ম্যাথটা করতে পারবো। যেহেতু আমরা শিফট বেগ বের করতে বলছে, তাই u obviously 0 হবে, সেম 9.8 ইনটু t। এই দেখো আমরা ফার্স্ট ম্যাথ আমরা t এর একটা মান পেয়েছি, সেটা হচ্ছে 3.194। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, সে 31.30 ms ইনভার্স 1, অর্থাৎ ভূমিতে পৌঁছানোর ঠিক পূর্ব মুহূর্তে এই বস্তুটির বেগ কত হবে, 31.30 ms ইনভার্স 1। আচ্ছা, এই ম্যাথটা আমরা করলাম। এই ম্যাথটা দেখলে তুমি নরমালি কোনো ফর্মুলা, কোনো তেমন কঠিন কিছু আসলে জাস্ট ইজিলি তোমার কনসেপ্ট গুলো দেওয়া আছে, তুমি জাস্ট ফর্মুলাতে ভ্যালুগুলো বসাবা এবং ম্যাথটা করে ফেলবা। আসলে আমরা আরেকটা ম্যাথ দেখি এখন, সেটা হচ্ছে গুলির ম্যাথ। এই ম্যাথটা নরমালি করতে গেলে তোমার প্রায় 1 পেজের মতো লাগে, কিন্তু আসলে আমরা এই ম্যাথটা ঠিক এক লাইনে করে দেখাবো। আসলে আমরা এখন একটা গুলির ম্যাথ করি। কি বলা হয়েছে কোশ্চেনে, একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি আর কতটুকু দূরত্ব প্রবেশ করবে। আচ্ছা, এখন এই ম্যাথের ক্ষেত্রে আমরা ইউজুয়াল কোনো ম্যাথ করব না, যেটা আমরা হয়তো বা এমন কোনো ম্যাথ আমরা ইন্টারে অনেক দেখে আসছি যে প্রথম অংশ করতে হয় 0.04 মিটারের জন্য একটা অংশ করতে হয়, দেন দ্বিতীয় অর্ধেক বেগ হারায়, তারপরের অংশের জন্য আরেকটা পার্ট করতে হয়। কিন্তু আমরা এই ম্যাথটা জাস্ট একটা লাইনে করব, একটা ফর্মুলার মাধ্যমে। যখন তোমাকে এমন কোনো ম্যাথ দেওয়া থাকবে যে কোনো একটা বন্দুকের গুলি এত মিটার দূরত্ব অতিক্রম করার পর তার অর্ধেক বেগ হারায়, তখন তুমি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলেই হবে। দেখো 1.3 ইনটু প্রথমে অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা, তাহলে 1.3 ইনটু প্রথমে অতিক্রান্ত দূরত্ব কত আছে আমাদের, 0.04 মিটার। আচ্ছা, এখন এইটার ক্যালকুলেশন যদি আমি করি তাহলে 1/3 ইনটু 0.04 কত আসে আমাদের, 0.013 মিটার। অর্থাৎ যখন অর্ধেক বেগ হারায় তারপরে গুলিটি আর কত দূরত্ব অতিক্রম করবে,
ঠিক এতটুকু দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা এই বিশাল নেটটাকে ঠিক এক লাইনে শেষ করতে পেরেছি। ঠিক এরকম অনেক শর্টকাট আমাদের এডমিশন টেস্টে আমাদের সময় বাঁচানোর জন্য খুব উপযোগী করে। আর এইসব টেকনিকগুলো শিখতে হলে আশা করি তো আপনারা এমএস একাডেমির লাইভ সেশনে আসবেন এবং এরকম অনেক শর্টকাট শিখে আপনাদের এডমিশন জার্নি ইজি করবেন। আর ইনশাআল্লাহ দেখা হবে আবার আমাদের কোনো একটা লাইভ ক্লাসে।